নিশ্চিত ছিল না অর্থের উৎস, যোগান নিয়েও ছিল অনিশ্চয়তা। তারপরও বড় করা হয়েছে ব্যয়ের খাত, বড় বড় প্রকল্প হাতে নিয়ে হয়েছে লুটপাট। আর সেই অর্থের যোগান দিতে ঋণ নির্ভর হয় শেখ হাসিনা সরকার। গেল অর্থবছরের শেষ 2 মাসে কেন্দ্রীয় ব্যাংক থেকে গোপনে ছাপিয়ে নেওয়া হয় 41,000 কোটি টাকার বেশি। তাতে উস্কে যায় মূল্যস্ফীতি। বিশ্লেষকরা বলছেন, টানা পোড়েন সামলাতে নেওয়া হয়েছে অনৈতিকতার আশ্রয়। বাংলাদেশ ব্যাংকের ভূমিকাকে আরও প্রশ্নবিদ্ধ করেছেন সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। দেশের সকল ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতি দিয়ে আর্থিক ব্যবস্থাপনা সমুন্নত রাখাই এই প্রতিষ্ঠানের মূল কাজ। কিন্তু এই কেন্দ্রীয় ব্যাংকই ছিল আগের সরকারের কীর্ণক। ইচ্ছামতো ব্যবহার হয়েছে স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠান। ভালো মন্দ বিবেচনায় না নিয়েই টাকা ছাপিয়ে সরকারের যোগান দিয়েছে এই সংস্থা। গেল অর্থবছরের শেষ 2 মাসে গোপনে সরকারকে 41,000 কোটি টাকা ছাপিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অথচ বলা হয়েছিল নতুন ঋণ নয়, বরং পরিশোধ করেছে সরকার। কেন্দ্রীয় ব্যাংকের এই কন্ট্রাকশনারি মনিটারি পলিসিগুলো যতটা বেসরকারি খাতকে টার্গেট করে বাস্তবায়িত হয়েছে, তার থেকে উল্টো আমরা দেখেছি যে সরকারি খাতের ঋণ নেবার ক্ষেত্রে সেই মনিটারি পলিসির বাস্তবায়ন আমরা দেখিনি। প্রায়শই যেটা দেখেছি, মুদ্রানীতির কোনো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তার কোনো ভূমিকা দেখিনি। 2022-23 অর্থবছরে বাংলাদেশ ব্যাংক থেকে সরকার ঋণ নেয় প্রায় 1 লাখ কোটি টাকা। বাজারে টাকার যোগান বাড়ায় উস্কে যায় মূল্যস্ফীতি। নিয়মনীতির তোয়াক্কা না করে নিয়ন্ত্রক সংস্থার অনৈতিক এমন অবস্থান বাড়িয়েছে উদ্বেগ। টাকা ছাপাইয়া, এটাকে হাই পাওয়ার্ড মানি বলে। হাই পাওয়ার্ড মানি একটা ইকোনমিতে তখনই ইউজ হয় তখন গভর্নমেন্টের ডায়ার নিড হয়ে যায় টাকার জন্য। এখন এক্ষেত্রে নিশ্চয়ই এই ধরনের কাজগুলোর প্রয়োজনীয়তাটা ওই সরকার বা এখন যে সরকার নাই তারা ফিল করেছিলেন বলেই এটা করতে হচ্ছে। এবং সেই ক্ষেত্রে এই বিল, বন্ড এবং সঞ্চয়পত্র বা অন্য রেভিনিউ দিয়ে এটা আর কাভার করা যাচ্ছিল না। বাংলাদেশ ব্যাংকের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছেন সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। সকল পরামর্শ এবং মতামতকে অগ্রাহ্য করে তিনি নিতেন সিদ্ধান্ত। কেন্দ্রীয় ব্যাংকের উচিত হবে আর্থিক খাতের একটি পূর্ণ বিবরণী প্রকাশ করা এবং সেখানে উপযুক্তভাবে দেখানো দরকার রয়েছে যে কার কাছে কি পরিমাণে আসলে অর্থ সরবরাহ হয়েছে, কি পরিমাণে সেই জায়গাটিতে অনাদায়ী রয়েছে এবং কোন কোন জায়গাগুলোতে ডিউ রয়েছে এবং কোন কোন জায়গাগুলোতে প্রাপ্যতার ক্ষেত্রে অনিশ্চিতি রয়েছে। এবং এই ধরনের একটা পূর্ণাঙ্গ তথ্যপাত্র আমরা মনে করি যে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আসতে পারে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের সুনাম ফিরিয়ে আনতে সংস্কার উদ্যোগ দরকার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। গোপনে টাকা ছাপানোর প্রভাব পড়ছে অর্থনীতিতে। এই বিষয়ে পর্যালোচনা শুনবো আমরা অর্থনীতি বিশ্লেষক ডক্টর মাহফুজ কবিরের কাছ থেকে। মাহফুজ কবির, টাকা ছাপানোর কি ধরনের প্রভাব পড়েছে অর্থনীতিতে? হ্যাঁ, আসলে যখন আমরা আসলে অর্থনৈতিক প্রয়োজনের তুলনায় বেশি টাকা আসলে ছাপাই, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক যখন এই ধরনের উদ্যোগ গ্রহণ করে, তখন কিন্তু সমাজে মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিভিন্ন রকমের উদ্যোগ নেওয়া সত্ত্বেও, বিশেষ করে যে একটা কঠোর সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করা সত্ত্বেও কিন্তু এই ধরনের টাকা ছাপানোর উদ্যোগের কারণেই কিন্তু আমাদের এই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে টার্গেটগুলো ছিল সেগুলো কিন্তু ভেস্তে গেছে। তো সুতরাং এই বিষয়গুলো কিন্তু খুবই স্পর্শকাতর এবং আমি মনে করি যে আসলে এই অতিরিক্ত টাকা ছাপানো সেটি আসলে কোনোভাবেই উচিত নয়, যেটা আসলে এই মুদ্রানীতির সঙ্গে সাংঘর্ষিক। সরকারের ঋণ গ্রহণের প্রবণতার লাগাম টেনে ধরার চ্যালেঞ্জগুলো কি কি? হ্যাঁ, আসলে এই ক্ষেত্রে আমি মনে করি যে যেহেতু নতুন গভর্নর দায়িত্ব নিয়েছেন এবং যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতি রয়েছে, সুতরাং এই জায়গাটা আসলে একটু ট্রান্সপারেন্সি বাড়ানো দরকার। বিশেষ করে যে বাংলাদেশ ব্যাংকের যে মুদ্রানীতি টার্গেটগুলো রয়েছে এবং কতটুকু পরিমাণে টাকা ছাপাবে একটা নির্দিষ্ট অর্থ বছরে বা নির্দিষ্ট পিরিয়ডে, তো সেইটা একটু পরিষ্কার করে বলা দরকার এবং সেটা বলে সেই অনুযায়ী আসলে অন্যান্য যে সমস্ত প্যারামিটারগুলো রয়েছে সেগুলো ঠিক করা দরকার। এবং যতটুকু অর্থ ছাপানো হবে ঠিক ততটুকু পরিমাণে কিন্তু আসলে দেখা যাবে যে মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে। তো সুতরাং অতিরিক্ত আসলে এই মুদ্রা ছাপানোটা অর্থনীতির জন্য যে চ্যালেঞ্জ, সেটি কিন্তু আসলে এখন গভর্নর বুঝতে পারছেন বা সবাই বুঝতে পারছেন। তো সুতরাং এই জায়গাটা থেকে আসলে মুদ্রা, যেহেতু আমাদের মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণটাই এখন মুদ্রাস্ফীতি মূল্য, বিশেষ করে মুদ্রানীতির মূল চ্যালেঞ্জ। তো সুতরাং ওইটাকে আসলে টার্গেট করে সেই অনুযায়ী সেই অনুপাতে আসলে অর্থ ছাপানো উচিত।
কিন্তু সরকার তো একদিকে সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করছে, আবার অন্যদিকে দেখা গেল যে মানে গত সরকারের কথা বলছি আমরা, যে টাকা ছাপিয়েছে, এটা কি চরম একটা অনৈতিকতার আশ্রয় নিয়েছে কিনা? আমাদের অন্য বিশ্লেষকরাও এমন কথাই বলেছেন একটি প্রতিবেদনে। হ্যাঁ, না এটা কিন্তু আসলে ঠিক হয়নি। আমি মনে করি যে গোপনে টাকা ছাপানো এবং আসলে একটা টার্গেট করা যে আমরা মূল্যস্ফীতিটা কমাবো, এবং আমরা ভাবে যে আমাদের ইনস্ট্রুমেন্টগুলো, বিশেষ করে একটা ইনস্ট্রুমেন্ট রয়েছে হচ্ছে যে বন্ড ছেড়ে আসলে বাজার থেকে টাকা সংগ্রহ করা এবং ব্যাংকগুলো থেকে টাকা সংগ্রহ করা। তো এই নীতিটা আমরা বজায় রাখছি, আবার অন্যদিকে আমরা গোপনে অর্থ ছাপছি এবং সেটা সরকারকে ধার দিচ্ছি। তো এই দুটো কিন্তু সাংঘর্ষিক। আমি মনে করি যে এই বিষয়গুলো আসলে অর্থনৈতিক ক্ষতিকর, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা নীতি পরিবর্তন করছি আমাদের মুদ্রানীতির মাধ্যমে, কিন্তু আসলে ভেতরে কাজ করছে অন্যরকম। তো এই জিনিসটা অত্যন্ত ক্ষতিকর আমি মনে করি যে অর্থনীতির জন্য, এবং এই সমস্ত কারণে কিন্তু আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, বা বাজারের যে টালমাটাল অবস্থা সেই পরিস্থিতিতে আমরা খুব একটা সুফল পাচ্ছি না। আর আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন হয়েছে যে সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার ব্যাংক পরিচালনায় কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা করতেন না। তো এর কি প্রভাব পড়েছে? হ্যাঁ, এটা আসলে আমাদের পুরো যে আর্থিক খাত সেটা ঢেলে সাজানোটা খুব ইম্পর্টেন্ট, এবং আমি মনে করি যে সেখানে বাংলাদেশ ব্যাংকের এখন যে আসলে পরিস্থিতি, বা বাংলাদেশ ব্যাংক থেকে আসলে সবাই যেটা প্রত্যাশা করছেন সেটা হলো যে অন্তত মুদ্রানীতির যে টার্গেটগুলো রয়েছে সেই জায়গাটাতে যেন খুবই পরিষ্কারভাবে বা শক্ত অবস্থানে যায় বাংলাদেশ ব্যাংক। তো সেটি নিয়ে নিশ্চিত করাটা খুব জরুরি। আমরা যে প্যারামিটারগুলো সেট করছি, আমরা যে মানি সাপ্লাই বা বিশেষ করে যে আমাদের যে মুদ্রা মানে অতিরিক্ত যে অর্থ ছাপানো, তো সেই জায়গাগুলোর থেকে আমরা এখন বিরত থাকছি। এখন একটা শৃঙ্খলা তো নিয়ে আসা দরকার। তো সেই জায়গাটাতে আমি মনে করি যে স্বচ্ছতাটা খুব গুরুত্বপূর্ণ। মানে আমরা যদি স্বচ্ছতা বজায় না রাখি যে আমরা আসলে কি করছি, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক কি করছে, তো সেটা নিয়ে কিন্তু আমাদের ইতিমধ্যে ধোঁয়াশা রয়ে গেছে। এখন এইটা আসলে চালু থাকা যাবে না। কি করছে এবং আসলে এই যে নতুন পরিস্থিতিতে আসলে টার্গেট গুলো কি রয়েছে এবং সেই অনুযায়ী আসলে কতটুকু বাস্তবায়ন করা হচ্ছে, সেই জায়গাতে সমস্ত তথ্য পরিষ্কার করতে হবে, এবং কোনোভাবেই অন্তত মুদ্রাস্ফীতি মানে মূল্যস্ফীতিটা একটা নির্দিষ্ট জায়গায় আসার আগ পর্যন্ত আসলে এই যে নতুন করে টাকা ছাপানো বা একেবারে গোপনে অর্থ ছাপানো সেই জায়গাতে যাওয়া যাবে না, এবং যতটা সম্ভব আসলে যে অর্থ না ছেপে কিভাবে অন্যান্য প্যারামিটার গুলোকে চেঞ্জ করে যাতে আমরা আসলে এই সুফলগুলো লাভ করতে পারি সেই দিকে আসলে নজর দেওয়া উচিত। আপনার কাছে একদম শেষ প্রশ্ন এবং সুনির্দিষ্ট প্রশ্ন, এই মুহূর্তে আসলে ব্যাংক খাতে কি ধরনের সংস্কার প্রয়োজন, এবং বেসরকারি খাতে গতি ফিরিয়ে আনতে ব্যাংক খাত কি ধরনের ভূমিকা রাখতে পারে? হ্যাঁ, অবশ্যই সংস্কারটা হতে একটা প্রথম পদক্ষেপ। আমি মনে করি যে আমাদের হাতে যতটুকুই সময় থাকুক না কেন, আমাদের আসলে কাজটুকু শুরু করে দিতে হবে। মানে ব্যাংক খাতে যে সংস্কার সেটা তো আসলে সময়ের দাবি। অনেকদিন ধরে আসলে বিপুল পরিমাণে আমরা দেখতে পাচ্ছি যে খেলাপি জমা গেছে, এবং একই সঙ্গে সুশাসনের যে অভাব সেটার কারণে কিন্তু অনেক অর্থ পাচার হয়ে গেছে, এবং পুরো যে ম্যাক্রো ইকোনমিতে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তো এখন সেই জায়গা থেকে বের হয়ে আসার জন্য এবং পুরো ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা করা, দেশের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি প্রত্যেকটা জিনিসের জন্য আসলে আমি মনে করি যে ব্যাংক খাতের সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা আসলে প্রথমেই এই কাজটা করতে হবে, করে তারপরে অন্যান্য কাজে হাত দিতে হবে। অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।